ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়ায় মানুষের প্রাণ বাঁচানোর লড়াই, নিহত ১৩২ জন, আহত ৫ শতাধিক। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি। মানবতা বিরোধী অপরাধের দায়ে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট আসাদ ও তার 2 ভাইয়ের মৃত্যুদণ্ড, দামেস্ক আদালতের ঐতিহাসিক রায়। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ঝাড়খণ্ডে বন্ধ ডেকেছে বিজেপি। রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা বলছে কংগ্রেস। স্বাগত স্টার ওয়ার্ল্ডে, আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। দেখছিলেন শিরোনামগুলো। কলম্বিয়ার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৩২ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের প্রাণ বাঁচানোর লড়াই চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে সেনাবাহিনী। সহায়তা নিয়ে এগিয়ে এসেছে প্রতিবেশী ভেনেজুয়েলা। সাহায্যের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে কলম্বিয়ার ৩২টি শহর। পরিস্থিতি মোকাবেলায় জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে সরকার। ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত বের করে আনতেই স্বস্তির নিঃশ্বাস। করতালিতে মুখর চারপাশ। .৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর উদ্ধারকারীদের প্রতিটি অভিযানে এমন আশা নিয়ে অপেক্ষা করছেন স্বজনরা। ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কিনা চলছে সেই খোঁজ। কেউ অপেক্ষায় স্বজনদের জন্য, কেউ আবার সাহায্যের হাত বাড়িয়ে দিতে ছুটছেন উদ্ধারকারীদের সঙ্গে। ধ্বংসস্তূপ সরিয়ে জীবনের খোঁজে ঘণ্টার পর ঘণ্টা চলছে মরিয়া অভিযান। একের পর এক ভবন ধসে পড়ায় পশ্চিমাঞ্চল জুড়ে উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে কর্মীদের। সেনাবাহিনী, জরুরি সেবা ও উদ্ধারকারী দল কাজ করছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয়। আমরা খাবার ঘরে ছিলাম। কম্পন শুরু হলে মনে হয়েছিল অপেক্ষা করি, কিন্তু বুঝতে পারি এর তীব্রতা অনেক বেশি। আর 5 সেকেন্ড স্থায়ী হলে হয়তো কিছুই অবশিষ্ট থাকতো না। অনেকের কাছে এই উদ্ধার অভিযান এখনও স্বজনকে ফিরে পাবার শেষ আশার জায়গা। কালিতে ধসে পড়া একটি ভবনের নিচে স্ত্রীকে খুঁজছেন বাসিন্দা আন্দ্রেস বুরবানো। জরুরি কর্মীরা ধ্বংসাবশেষ সরিয়ে তার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। আমার অ্যাপার্টমেন্ট পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমার স্ত্রী ভেতরে ছিলেন। আমরা এখনও তাকে উদ্ধার করতে পারিনি। তিনি বেঁচে আছেন কিনা জানি না। উদ্ধারকারীরা সেখানে পৌঁছানোর পথ পরিষ্কার করার চেষ্টা করছেন। উদ্ধার অভিযানের পাশাপাশি বড় ধাক্কা লেগেছে দেশটির যোগাযোগ ব্যবস্থাতে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বিমানবন্দর। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে কিছু বিমানবন্দরের কার্যক্রম। রাজধানী বাগোতায় এল দার্দো আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন শত শত যাত্রী। পশ্চিমাঞ্চলীয় প্যারেইরা ও কালিগামী একাধিক ফ্লাইট বাতিল হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত হয়েছে বহু ফ্লাইট। পরিস্থিতি মোকাবেলায় জাতীয় দুর্যোগ ঘোষণা করেছে কলম্বিয়া সরকার। ক্ষমতা গ্রহণের মাত্র কয়েকদিনের মাথায় বড় এই সংকটের মুখে নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলার প্রশাসন। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয়ে কাজ করছে বিভিন্ন সরকারি সংস্থা। দুর্যোগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। সংস্থাটির উপমুখপাত্র ফারহান হক জানিয়েছেন, প্রয়োজন হলে কলম্বিয়াকে সহায়তায় প্রস্তুত রয়েছে সংস্থাটি। এদিকে প্রতিবেশী ভেনেজুয়েলা থেকেও যাচ্ছে সহায়তা। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ জানিয়েছেন, কলম্বিয়ায় মানবিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে সিমন বলিভার ব্রিগেডের উদ্ধারকারী দলও পাঠানো হচ্ছে। ইস্তেহাতুল মাহমুদ, স্টার নিউজ। এদিকে ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬,৩০১ জনে দাঁড়িয়েছে। সোমবার নতুন এই প্রাণহানির তথ্য জানান দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হোর্হে রদ্রিগেজ।
ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে লাতিন আমেরিকার পরিচিতি বহু আগে থেকে। সক্রিয় টেকটনিক অঞ্চলে অবস্থানের কারণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির দিক থেকে ইতিহাসের ভয়াবহ ভূমিকম্পগুলো এই অঞ্চলে আঘাত এনেছে। এর মধ্যে ইকুয়েডর ও কলম্বিয়াতেই হয়েছে বেশ কটি ভূমিকম্প। 2010 সালের 12 জানুয়ারি হাইতিতে আঘাত হানে 7 মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী সে সময় 3 লাখের বেশি প্রাণহানির ঘটনা ঘটে। দুর্বল অবকাঠামো, অপরিকল্পিত নির্মাণ এবং দুর্যোগ মোকাবিলায় সীমিত সক্ষমতার কারণে মৃতের সংখ্যা আরও বাড়ে। ইতিহাসের অন্যতম প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে এটি আজও স্মরণীয়। এরও আগে 1970 সালের পেরুর ভূমিকম্প ছিল আরেক ভয়াবহ ট্র্যাজেডি। 7.9 মাত্রার এই ভূমিকম্পের পর দেশটির সর্বোচ্চ পর্বত হুয়াসকারানের একটি বিশাল অংশ ধসে পড়ে। বরফ, পাথর ও মাটির সেই ভয়াবহ ধস দ্রুতগতিতে নেমে আসে ইয়ুঙ্গাই সহ আশপাশের জনবসতিতে। শুধু ইয়ুঙ্গাই শহরেই প্রাণ হারান প্রায় 19,000 মানুষ। পুরো অঞ্চলে প্রায় 1 মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়েন। 1868 সালের আগস্টে ইকুয়েডর ও কলম্বিয়ায় ঘটে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল 7.7। বিভিন্ন হিসাব অনুযায়ী ইকুয়েডরে প্রায় 40,000 এবং কলম্বিয়ায় প্রায় 30,000 মানুষ প্রাণ হারান। ইকুয়েডরের ইবারা শহরও ধ্বংসের নগরীতে পরিণত হয়। 1797 সালেও ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্প হয়। ধারণা করা হয় এর মাত্রা ছিল 8.3। কয়েক সেকেন্ডের তীব্র কম্পনে বহু স্থাপনা ধসে পড়ে। প্রাণ হারান আনুমানিক 40,000 মানুষ। রাইসা জান্নাত, স্টার নিউজ। এবার তেহরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল 50 বছরে ইরানের জন্য যুক্তরাষ্ট্রের বহু ক্ষতি হয়েছে উল্লেখ করে এই দাবি করেন তিনি। শুধু যুক্তরাষ্ট্রই নয়, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও গাজায় প্রাণহানির জন্য ইরানকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে একটি পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। মাত্র 4 সপ্তাহের যুদ্ধ গড়িয়েছে 6 মাসে। বারবার চেষ্টা করেও যুদ্ধের ফাঁদ থেকে বেরোতে পারছেন না ট্রাম্প। তবে কথার লড়াই জিইয়ে রাখছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার ইরানের কাছে উল্টো ক্ষতিপূরণ চাইলেন তিনি। শুধু তাই নয়, লেবানন, সিরিয়া, ইয়েমেন ও গাজায় প্রাণহানির জন্যও তেহরানকে ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি করেছেন ট্রাম্প। তারা আমাদের যে ক্ষতি করেছে তার জন্য আমরাও ক্ষতিপূরণ চাইব। গত 50 বছরে তারা যেসব মানুষ হত্যা করেছে, গুরুতর আহত করেছে, তার জন্য ক্ষতিপূরণ দিতে হবে ইরানকে। যারা নিহত হয়েছে তাদের পরিবারও ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য। যদি ক্ষতিপূরণের বিষয় থাকে তাহলে ইরানেরই সেটা দেওয়া উচিত। ভবিষ্যতের যে কোনো আলোচনায় এই দাবি যুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। ফলে হরমুজ সচল হওয়া নিয়ে আলোচনা আরও জটিল হয়ে ওঠার শঙ্কা তৈরি হয়েছে। এদিকে হরমুজের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে আবারও নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটি হরমুজের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনা নিয়ে একটি কৌশলগত পরিকল্পনা অনুমোদন করেছে। এর আগে প্রস্তাবিত খসড়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচল নিষিদ্ধ করা এবং ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট সামরিক বা বাণিজ্যিক পণ্য পরিবহনে নিষেধাজ্ঞার কথাও বলা হয়। হরমুজে চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ইরানের ওপর নৌ অবরোধ কার্যকর করতে মধ্যপ্রাচ্যে 20টির বেশি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। 50টি বাণিজ্যিক জাহাজের গতিপথ ঘুরিয়ে দেওয়ার পাশাপাশি 2টি জাহাজ অচল এবং আরও 2টি জাহাজে তল্লাশি চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইফফাতিরা, স্টার নিউজ। যুক্তরাষ্ট্রের সাথে চলমান উত্তেজনার মধ্যে ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বে পরিবর্তন আনলেন সর্বোচ্চ নেতা মুজতামা খামেনি। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান করা হয়েছে সাবেক IRGC কমান্ডার মোহসেন রেজাইকে। সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন আলী আবদুল্লাহি। IRGCর প্রধান হলেন কট্টরপন্থী বলে পরিচিত ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদি। ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বড় ধরনের পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC বলছে তারা এমন কিছু উন্মোচন করেছে যা শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে চলন্ত অবস্থাতেই গতিপথ পরিবর্তন করতে পারে। সম্প্রতি মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলায় এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করার কথা জানিয়েছে তেহরান। সামরিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আনার দিনেই এই নতুন ক্ষেপণাস্ত্রের ঘোষণা দিল ইরান।
দেশটির সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী নিরাপত্তা পরিষদের নতুন সেক্রেটারি এবং সর্বোচ্চ নেতার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাবেক আইআরজিসি প্রধান মোহসেন রেজাই। ৭১ বছর বয়সী রেজাই ১৯৮০-এর দশকে ইরাক যুদ্ধের সময় টানা ১৬ বছর আইআরজিসির প্রধান ছিলেন। এছাড়া সামরিক বাহিনীর ৬টি শীর্ষ পদেও এসেছে পরিবর্তন। যৌথ যুদ্ধ কমান্ডের প্রধান আলী আবদুল্লাহিকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কট্টরপন্থী ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ ওয়াহিদিকে আইআরজিসির কমান্ড ইন চিফ করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত মুহাম্মদ পাকপুরের স্থলাভিষিক্ত হলেন ওয়াহিদি। বিশ্লেষকদের মতে পরিবর্তনগুলোর মধ্য দিয়ে মূলত কট্টরপন্থী বলে পরিচিত কর্মকর্তারাই শীর্ষ পদগুলোতে ক্ষমতায়িত হলেন। ফলে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় তেহরান আরও কঠোর অবস্থান নেবে বলেই ধারণা করা হচ্ছে। সেই সাথে সশস্ত্র বাহিনীর নেতৃত্বের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নিলেন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। এদিকে মোহসেন রেজাই ও নতুন আইআরজিসি প্রধান আহমদ ওয়াহিদির নিয়োগের তীব্র সমালোচনা জানিয়েছে ইসরায়েল। ৯৪ সালে আর্জেন্টিনায় ইহুদি সেন্টারে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের দুজনের বিরুদ্ধেই ইন্টারপোলের রেড নোটিশ রয়েছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। গৃহযুদ্ধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে সিরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে দামেস্কের একটি আদালত। রায়ে আসাদ ছাড়াও তার ভাই মাহের আল আসাদ ও খালাতো ভাই আতেফ নাজিবকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আসাদ সরকারের ৫ দশকের শাসন অবসানের পর তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এটাই প্রথম কোনো বিচারিক রায়। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তার ভাই মাহের আল আসাদ ও খালাতো ভাই আতেফ নাজিবকে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে দামেস্কের ফৌজদারি আদালত। রায়ের সময় আদালতে হাজির ছিলেন আসাদের খালাতো ভাই সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আতেফ নাজিব। ২০২৪ সালের ডিসেম্বরে হায়াত তাহরির আল শাম এর বিদ্রোহের মুখে সপরিবারে রাশিয়ায় পালিয়ে যান বাশার আল আসাদ। ২০১১ সালে দারা শহরের একটি স্কুলের দেয়ালে সরকার বিরোধী স্লোগান লেখার দায়ে একদল কিশোরকে গ্রেপ্তার ও নির্যাতনকে কেন্দ্র করে দেশজুড়ে বিদ্রোহ ছড়ায়। আরব বসন্তকে কেন্দ্র করে সিরিয়া জুড়ে ছড়িয়ে পড়ে আসাদ বিরোধী গণবিক্ষোভ। উচ্চ মূল্যস্ফীতি, বেকারত্ব এবং সরকারি বাহিনীর দমনপীড়নের মুখে সেনাবাহিনী থেকে পালিয়ে আসা সেনা সদস্য ও সাধারণ মানুষ সশস্ত্র বিদ্রোহ শুরু করে, যা পরে সাম্প্রদায়িক যুদ্ধে রূপ নেয়। ২০১৫ সালে রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতায় আসাদ বাহিনী কঠোরভাবে বিদ্রোহী নিয়ন্ত্রণ শুরু করে। ২০২০ সাল থেকে সংঘাত কিছুটা কমে এলেও ২০২৪ সালে বদলে যায় দৃশ্যপট। রুশ ইউক্রেন যুদ্ধ, ইরান ও হিজবুল্লাহর গাজা লেবানন সংঘাতকে কেন্দ্র করে অনেকটা বন্ধুহীন হয়ে পড়ে আসাদ বাহিনী। গত বছরের ২৭ নভেম্বর থেকে বিদ্রোহী জোট হঠাৎ করেই তীব্র অভিযান শুরু করলে সিরীয় সরকারি বাহিনী কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়। বিদ্রোহী জোট দামেস্ক দখল করে ক্ষমতা থেকে আসাদকে উৎখাত করে। ক্ষমতাচ্যুত আসাদ সরকারের শীর্ষ নেতাদের আদালতের এই কঠোর রায়কে সিরিয়ার নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ নিয়ে ভারতের অবস্থান ফের স্পষ্ট করল নয়াদিল্লি। বাংলাদেশে অনুরোধ পাওয়ার কথা স্বীকার করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বিষয়টি নিয়ে তাদের পর্যালোচনা চলছে। তবে কবে নাগাদ এই বিষয়ে সিদ্ধান্ত হবে তা নিয়ে কোনো সময়সীমা জানায়নি দেশটি। Our High Commissioner met with the Prime Minister of Bangladesh yesterday. সোমবার ভারতের হাই কমিশনার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। অন্য দুটি বিষয় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণ ও হাদির মামলা। হাদির বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার অংশ। এ বিষয়ে বর্তমানে তদন্ত চলছে। আর সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যর্পণের বিষয়ে আগেও আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমাদের পক্ষ থেকে যে প্রতিষ্ঠিত প্রক্রিয়া রয়েছে সেই অনুযায়ী আমরা বিষয়টি পর্যালোচনা করছি। শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ভারতের ঝাড়খণ্ডে বন্ধ ডেকেছে বিজেপি। ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালও। তবে বিজেপির এই আন্দোলনকে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হিসেবে দেখছে ক্ষমতাসীন জেএমএম কংগ্রেস জোট। ফলে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগের আন্দোলন এখন রূপ নিয়েছে ত্রিমুখী রাজনৈতিক সংঘাতে।
18তম দিনে গড়ালো ঝাড়খণ্ডের রাঁচির শিক্ষার্থীদের আন্দোলন। দিন যত যাচ্ছে ততই বাড়ছে আন্দোলনের গতি। প্রশ্নপত্রে অনিয়ম ও নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা প্রতিষ্ঠার দাবি শিক্ষার্থীদের। বিধানসভা অভিমুখে মিছিল ঘিরে সোমবার পুলিশের সাথে সংঘর্ষের পর মঙ্গলবারও উত্তপ্ত পরিস্থিতি। শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের প্রতিবাদে এবার রাজ্য জুড়ে বন্ধ ডেকেছে বিজেপি। গতকাল পুলিশ লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস ছুড়েছে, কাঁটাতার দিয়ে শিক্ষার্থীদের আটকে দিয়েছে। যারা নিজেদের অধিকারের জন্য কথা বলছিল তাদেরই মারধর করা হয়েছে। গরিব শিক্ষার্থীরা পরীক্ষা দিয়ে ভবিষ্যৎ গড়তে চায়, কিন্তু তাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আন্দোলনকারীদের সাথে সংহতি জানিয়ে বিধানসভা অভিমুখে মিছিলের ঘোষণা দিয়েছে এবিভিপিও। রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরিওয়ালও শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপের সমালোচনা করেছেন। এদিকে 6 শিক্ষার্থী রয়েছেন অনির্দিষ্টকালের অনশনে। তাদের মধ্যে 2 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল আমাদের কয়েকজন বন্ধু আহত হয়েছে। সংঘর্ষে গণমাধ্যম কর্মীরাও আহত হন। তারপরও আমরা দাবিতে অটল। মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আমরা সবাই শিক্ষার্থী, আমাদের দাবিগুলো মেনে নিন। নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা, জেপিএসসি ও জেএসএসসির সংস্কার, কয়েকটি পরীক্ষা বাতিল ও অনিয়মের স্বাধীন তদন্ত চায় শিক্ষার্থীরা। তবে সরকারের সাথে 6ষ্ঠ দফা বৈঠকেও মেলেনি সমাধান। যদিও সরকারের দাবি শিক্ষার্থীদের 98% দাবি মেনে নেওয়া হয়েছে, তবে এ দাবি সত্য নয় বলে অভিযোগ শিক্ষার্থীদের। ঝাড়খণ্ড সরকার জানিয়েছে 14তম জেপিএসসি পরীক্ষা এবং 2023 ও 2025 সালের ব্যাকলগ পরীক্ষা বাতিল করা হবে। অনিয়মের অভিযোগে ইডি তদন্তেও সম্মতি দিয়েছে সরকার। তবে জেএসএসসি সিজিএল পরীক্ষা বাতিলের দাবি মানেনি তারা। এর মধ্যেই নিয়োগ পরীক্ষায় অনিয়মের মামলায় সাবেক জেপিএসসি চেয়ারম্যান এল খিয়াংতেকে গ্রেফতার করেছে ঝাড়খণ্ড সিআইডি। এ নিয়ে এ মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 20 জনে। ইফাতিরা, স্টার নিউজ। ভারতীয় ধন কুবের গৌতম আদানির বিরুদ্ধে আনা ফৌজদারি অভিযোগ খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। এর ফলে ভারতের অন্যতম ধনী ব্যবসায়ীর বিরুদ্ধে চলা বহুল আলোচিত ঘুষ ও প্রতারণা মামলার অবসান হলো। সোমবার দেয়া রায়ে বিচার বিভাগের অনুরোধ মেনে আদানির বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহারের অনুমোদন দেন আদালত। তবে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্তে পৌঁছানোর পদ্ধতি নিয়ে তীব্র সমালোচনা করেন বিচারক। তিনি বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ট্রেন্ট ম্যাককটের অভিযোগ প্রত্যাহারের বিষয়ে আদানির আইনজীবীদের সঙ্গে কাজ করেছেন, অথচ মামলা তদন্তকারীর সঙ্গে কোনো পরামর্শ করেননি। আদানির বিরুদ্ধে অভিযোগ, 2024 সালে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের কাজ পেতে তিনি ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়ার পরিকল্পনা করেন এবং এ বিষয়ে মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করেন। পারমাণবিক শক্তিচালিত বরফ ভাঙার জাহাজে করে এবার রাশিয়ার উত্তর মেরুর অভিযানে গেলেন বাংলাদেশি শিক্ষার্থী মালিকুল সালিহিন প্রত্যয়। রাশিয়ার মানস্ক শহরে থেকে শুরু হওয়া 10 দিনের এই অভিযানে বিশ্বের মোট 23টি দেশের শিক্ষার্থীরা অংশ নেয়। বরফে ঘেরা দুর্গম আর্কটিক, সেই বরফ ভেদ করেই উত্তর মেরুর দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত বরফ ভাঙার জাহাজ 50 লেদ পোবেদি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি প্রতিষ্ঠান রোসাটমের আন্তর্জাতিক বিজ্ঞান ও শিক্ষা বিষয়ক কর্মসূচি আইসব্রেকার অব নলেজ 7ম আসরে রাশিয়ার মুরমানস্ক বন্দর থেকে পারমাণবিক শক্তিচালিত বরফ ভাঙার জাহাজটি উত্তর মেরুর উদ্দেশ্যে যাত্রা করেছে। বিশ্বের মোট 22টি দেশের নির্বাচিত শিক্ষার্থীরা অংশ নিয়েছে অসাধারণ এই অভিযানে। এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তরুণ শিক্ষার্থী মালিকুল সালিহিন প্রত্যয়। উত্তর মেরুর এই অভিযানে অংশ নিতে পেরে আমি উচ্ছ্বসিত। বিশ্বাস করতে পারিনি এই অভিযানে আসতে পারবো। 10 দিনের অভিযানে অংশগ্রহণকারীরা বিজ্ঞান, প্রযুক্তি, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, আর্কটিক অঞ্চল এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে জানার সুযোগ পাবে। বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিচালিত বরফ ভাঙা জাহাজের বহর ব্যবহার করে তরুণদের জন্য এমন অভিজ্ঞতার সুযোগ তৈরি করতে পেরে রোসাটম গর্বিত। বর্তমানে রাশিয়াই বিশ্বের একমাত্র দেশ যার পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার জাহাজ রয়েছে। রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান অ্যাটম ফ্লটের পরিচালনায় এসব জাহাজ আর্কটিকের বরফ ভেদ করে নর্দার্ন সি রুটে নৌ চলাচল সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। রাইসা জান্নাত, স্টার নিউজ। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।